সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের প্রধান শস্য উৎপাদনকারী এলাকাগুলোতে এখন চলছে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যস্ততম সময়। শরৎ মৌসুমের ফসল ঘরে তোলার আর মাত্র ৪০ দিনের কাউন্টডাউন চলছে। এ সময়ে মাঠ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি, স্মার্ট ডিভাইস এবং সরকারের বিশেষ সহায়তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শরৎকালীন ফসল মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে কৃষকরা মাঠে প্রয়োগ করছেন এক বিশেষ পদ্ধতি। এতে একেবারেই একসঙ্গে কীটনাশক, সার, কীটপতঙ্গ ও ছত্রাকনাশক এমনকি গ্রোথ রেগুলেটর স্প্রে ছিটানো হয়। কৃষি বিশেষজ্ঞদের মতে এই একক স্প্রে পদ্ধতি শুধু চারা গাছের দৃঢ় বৃদ্ধি নয়, বরং ফসলের ফলন বাড়ায় এবং প্রাকৃতিক দুর্যোগে দ্রুত পুনরুদ্ধারেও সহায়তা করে। প্রান্তিক কৃষকদের প্রযুক্তি সহায়তা বৃদ্ধিতে চীনের কেন্দ্রীয় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা ইতিমধ্যে ১৩টি প্রধান শস্য উৎপাদনকারী প্রদেশে ১১৪ কোটি ইউয়ানের বেশি তহবিল বরাদ্দ দিয়েছে। এর মাধ্যমে কৃষকরা পাচ্ছেন কীটনাশক সহ প্রয়োজনীয় রাসায়নিক এজেন্ট এবং বৈজ্ঞানিক নির্দেশনা। উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের বেইতাহুয়াং গ্রুপের খামারে ড্রোনের মাধ্যমে চলছে আধুনিক স্প্রে কার্যক্রম। তারা কৃষিতে প্রযুক্তির সংযোজনে লাভবান হওয়ার কথা জানাচ্ছিলেন। এবছর আমরা প্রায় ৯,৫০০ হেক্টর জমিতে এই প্রযুক্তি ব্যবহার করছি। ডিজিটাল ও স্মার্ট প্রযুক্তি যুক্ত করায় আমাদের উৎপাদন দক্ষতা বেড়েছে প্রায় ৬%। খামারটিতে ইতিমধ্যে ২০০ সেট নেটওয়ার্ক ডিভাইস বসানো হয়েছে, যা রিয়েল টাইম সয়াবিন গাছের বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। এতে নির্ভুলভাবে সার প্রয়োগ করা যাচ্ছে। পূর্ব চীনের শান্তং প্রদেশের লাইচৌ শহরে ঝুঁকিপূর্ণ প্রায় ২০,০০০ হেক্টর জমিতে কৃষকদের বিনামূল্যে রাসায়নিক এজেন্ট বিতরণ করা হয়েছে। সেখানে কৃষি বিশেষজ্ঞরা সরাসরি মাঠে গিয়ে দিচ্ছেন বৈজ্ঞানিক পরামর্শ। আমরা চেষ্টা করছি ৭ দিনের মধ্যে সবখানে এই একক স্প্রে কৌশল প্রয়োগ করতে। এর ফলে ভুট্টার প্রতি ইউনিট এলাকায় ৫ থেকে ১০% উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়াং প্রদেশেও দেখা গেছে একই ধারা। হোংইয়া কাউন্টিতে ৫টি বিশেষ প্রযুক্তি সেবা দল মাঠে গিয়ে দিচ্ছে চারার পরিচর্যা, মাঠের আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং কীটপতঙ্গ প্রতিরোধের নির্দেশনা। আমরা লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নিয়েছি, রোগ প্রতিরোধ ও গাছ ভেঙে পড়া ঠেকাতে কাজ করছি। ফলে এবার প্রতি ইউনিট এলাকায় শস্য উৎপাদন বাড়বে বলে আমাদের বিশ্বাস। চীনের আধুনিক কৃষি প্রযুক্তি আর সরকারের সহায়তায় একদিকে যেমন কৃষকদের খরচ কমছে, তেমনি বাড়ছে উৎপাদনশীলতা। সব মিলিয়ে আসন্ন শরৎ মৌসুমে ফসল ঘরে তোলার প্রত্যাশায় দিন গুনছেন কৃষকরা। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের ছোট্ট এক লাল ফল কৌচি বেরি, যা বিশ্বজুড়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে সুপারফুড হিসেবে। হাজার বছরের ঐতিহ্য, আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর আন্তর্জাতিক বাজারে বিস্তারের গল্প। চলুন দেখে নেই কিভাবে চীনের নিংশিয়া প্রদেশের এই ফল হয়ে উঠেছে বিশ্বমানের এক নতুন নাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রিয় দর্শক, আমি আলিমুল হক। আমি এখন আছি চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনচুয়ানে। আপনারা আমার পেছনে যে দেয়ালটি দেখছেন, এই দেয়ালে একটি চিত্রকর্ম আছে এবং সেই চিত্রকর্মে একটা বিশেষ ফল যেটা লালচে রঙের দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ওলফ বেরি। চীনা ভাষায় এটাকে বলে কচি বেরি এবং এটি একটি বিশেষ ধরনের ফল। চীনে উৎপন্ন হয়েছে এবং চীন থেকে সারা বিশ্বে ছড়িয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এই কচি বেরি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। কৌচি বেরি, যাকে ইংরেজিতে বলে ওলফ বেরি, মূলত নিংশিয়া, ছিংহাই
ও শিনচিয়াং সহ চীনের উত্তর পশ্চিম অঞ্চলে উৎপাদিত কিশমিশ আকৃতির এক ধরনের লাল ফল। এর মধ্যে নিংশিয়ার কৌছি বেরি ভালো মানের কারণে বিখ্যাত। চীনা মানুষ কৌছি বেরি খাচ্ছে 3000 বছর ধরে। এ ফল লিভার ও কিডনির জন্য ভালো। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় বিশেষ উপকরণ হিসেবে কৌছি বেরির ব্যবহার আছে। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির ৮৮ জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টি সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট শি জিনপিং 3 বার নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করেন। প্রতিবারই তিনি কৌছি বেরি শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কৌছি বেরি নিংশিয়ার পরিচয় বহনকারী অন্যতম মূল শিল্প। নিংশিয়ায় কৌছি বেরি সম্পর্কিত কোম্পানির সংখ্যা 2700-টিরও বেশি এবং এর মধ্যে 11টি জাতীয় পর্যায়ের বড় কোম্পানি। নিংশিয়ায় 2,70,000 মানুষ কৌছি বেরি সংশ্লিষ্ট কাজ করেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি লোক সরাসরি উৎপাদনের সাথে জড়িত। শুধু চীনে নয়, আন্তর্জাতিক পর্যায়েও কৌছি বেরি একটি সুপরিচিত নাম। বিভিন্ন দেশের মানুষ এর সম্পর্কে জানছে এবং একে আপন করে নিয়েছে ও নিচ্ছে। কৌছি বেরি কিশমিশের মতো এক ধরনের ফল, কিন্তু এই ফল থেকে কারি পাউডার পর্যন্ত হয়। দেখুন, কারি পাউডার এই ফল থেকে পাউডার হয়। ক্রিম এবং বিভিন্ন ধরনের খাবার তো আছেই, বিভিন্ন ধরনের জুস আছে। যেমন আমার হাতে আছে 2 ধরনের জুস। আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট। এটা একটু টক বেশি, কিন্তু স্মেল খুব ভালো, চমৎকার। 1998 সালে প্রতিষ্ঠিত উলফ বেরি কোম্পানি একটি উচ্চ প্রযুক্তিগত বেসরকারি উদ্যোগ, যা কৌছি বেরি ও এ থেকে বিভিন্ন পণ্য উৎপাদন, গবেষণা ও বিক্রয়ের সাথে জড়িত একটি বড় কোম্পানি। তাদের পণ্য বিশ্বের 27টি দেশ ও অঞ্চলে রফতানি হয়। কোম্পানির সিইও পান থাই জানান, বিদেশে কৌছি পণ্যকে পরিচয় করিয়ে দিতে তারা মূলত 2টি কাজ করেন। একটি হচ্ছে বিভিন্ন দেশের অবস্থা অনুযায়ী সেসব দেশের খাদ্য নিরাপত্তার স্বীকৃতি অর্জন করা এবং আরেকটি হচ্ছে বিদেশে বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও সেমিনার আয়োজন করে আরও বেশি মানুষকে কৌছি বেরির সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমরা মূলত বিভিন্ন মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের সামনে কৌছি বেরিকে তুলে ধরি এবং কৌছি বেরি সম্পর্কিত সেমিনার আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করছি। পান্থাই আরও জানান, আগামী অক্টোবর মাসে বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে উলফ বেরি কোম্পানির কৌছি বেরি পণ্য। তিনি আশা করেন বাংলাদেশের মানুষও নিংশিয়া তথা চীনের এই ছোট্ট ও ঐতিহ্যবাহী ফল এবং এ থেকে তৈরি বিভিন্ন পণ্য সাদরে গ্রহণ করবেন। চীনের সঙ্গে আফ্রিকার কূটনৈতিক সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে 2 দেশ। এ উপলক্ষে কৃষিক্ষেত্রে চীন এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে গভীরতর অংশীদারত্বের কথা তুলে ধরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হল কৃষিভিত্তিক বিশেষ অনুষ্ঠান আফ্রিকার সঙ্গে দেখা করুন। এ সম্পর্কে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আফ্রিকার সাথে দেখা করুন বিশেষ এই অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে চীন এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে গভীরতর অংশীদারত্বের কথা তুলে ধরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হল কৃষিভিত্তিক বিশেষ অনুষ্ঠান। চীন ইথিওপিয়া আদ্দিস আবাবা কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় কৃষকরা বলেছেন যে তারা কৃষিক্ষেত্রে বিশেষ করে গ্রাফটিং কৌশল বা জোড়া কলম পদ্ধতিতে ভালো জাতের ফল পাওয়া, দ্রুত ফল ধরা
এবং গাছকে ছোট ও স্বাস্থ্যবান করতে অসামান্য দক্ষতা সম্পন্ন চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন। চীনের কৃষি মন্ত্রণালয়ের মতে চীন আফ্রিকা মহাদেশ জুড়ে ২০টিরও বেশি কৃষি প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছিল, যে সহযোগিতার আওতায় ছিল সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তি সহ কৃষির আধুনিকায়নে যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার, আর কৃষি কৌশলে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদ্ধতি ও প্রযুক্তির সমন্বয় যোগ হয়েছে অনুষ্ঠানে। টেকসই চাষাবাদে মিশ্র ফসলের চাষাবাদও জনপ্রিয় হয়ে ওঠে এই প্রকল্পে। অনুষ্ঠানে ৩০০টিরও বেশি উন্নত কৃষি কৌশল প্রচার করা হয়, যা ১০ লক্ষেরও বেশি কৃষক পরিবারকে উপকৃত করেছে। দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের মতে উপযুক্ত প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে নতুন করে ভাবার সুযোগ রয়েছে উভয় দেশের। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের ইয়োলোসি এবং বুহাইসিতে ৪ মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে উপকূলীয় অঞ্চলগুলো। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই বার্ষিক নিষেধাজ্ঞা, আর সেই সঙ্গে শুরু হয় নতুন মাছ ধরার মৌসুম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চার মাস পর ফিরে এলো মাছ ধরার মৌসুম। সরকারের এই সিদ্ধান্ত জেলেদের জন্য যেমন স্বস্তির, তেমনি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ। সমুদ্র এখন জেলেদের, তাই তো আবারও ব্যস্ততা ফিরেছে উপকূল জুড়ে। চীনের ইয়োলোসি ও বুহাইসিতে শেষ হয়েছে গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞা। সোমবার ঠিক দুপুর ১২টায় ৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশের উপরের অঞ্চলগুলোতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, আর সেই সঙ্গে নতুন মাছ ধরার মৌসুমে ফিরল প্রাণ। চীনের লিয়াওনিং, হবেই, থিয়েনচিন এবং শান্তং প্রদেশের উপকূল থেকে প্রায় ৩০,০০০ মাছ ধরার নৌকা সমুদ্রপথে যাত্রা করে, আর এতে করে ৪ মাসের বিরতির পর আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর জুড়ে। এই নিষেধাজ্ঞা প্রতি বছর ১ মে থেকে শুরু হয় এবং অঞ্চল ভেদে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এর আওতায় থাকে চীনের ৪টি মূল সাগর, বুহাইসি, ইয়োলোসি, ইস্ট চায়না সি এবং দক্ষিণ চীন সাগরের উত্তরাঞ্চল। চীনের মৎস্য বিভাগ জানিয়েছে এই নিষেধাজ্ঞা সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের প্রজনন মৌসুমে বিশ্রাম দিলে প্রাকৃতিকভাবে মাছের সংখ্যা বাড়ে, যা ভবিষ্যতে জেলেদের আয়ে সহায়তা করে। চীনের এই দীর্ঘমেয়াদী কৌশল পরিবেশ ও অর্থনীতির মধ্যে একটি ভারসাম্য তৈরির চেষ্টা। মাছ ধরা নিষেধাজ্ঞা শুধু সামুদ্রিক জীব রক্ষা করছে না, বরং উপকূলীয় লাখ লাখ মানুষের জীবিকার স্থায়িত্ব নিশ্চিত করছে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।